ভাই সাব কালারটা দেখো কাঞ্চনজঙ্ঘার, কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। দুপুর বেলায় খাসির মাংস পাবে এবং রাতের বেলায় চিকেন পাবে। গত 5 অক্টোবর নর্থ বেঙ্গল সোলো ট্রিপের উদ্দেশ্যে আমি এবং আমার স্কুটি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগের কারণে সেই সোলো ট্রিপটা বাতিল হয়ে যায়। তাই সেই অসমাপ্ত সোলো ট্রিপের গল্পকে সমাপ্ত করতে আবারও পাড়ি দিলাম উত্তরবঙ্গের পাহাড়ের উদ্দেশ্যে। তবে এবার সঙ্গে স্কুটি নয়, আমার সদ্য নতুন কেনা KTM 250 অ্যাডভেঞ্চার বাইককে নিয়ে ছুটেছি। যেহেতু 1 মাস আগে সোলো ট্রিপে শুভারম্ভ করেছিলাম, তাই আর বাড়ি থেকে শিলিগুড়ি আসার কোনো রকম ভিডিও বানিয়ে তোমাদের টাইম নষ্ট করলাম না। একেবারে শিলিগুড়ি থেকেই ভ্লগের যাত্রা শুরু করলাম। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গতকাল আমি শিলিগুড়িতে এসে পৌঁছেছিলাম এবং শিলিগুড়ি আসা পর্যন্ত আমি কোনো রকম সেইভাবে ডেডিকেটেডভাবে ভ্লগ বানাইনি, কারণ এর আগে আমি স্কুটি নিয়ে শিলিগুড়িতে এসেছিলাম। এবার আমি শিলিগুড়ি থেকেই আমার সেই অসমাপ্ত সোলো ট্রিপকে সমাপ্ত করার জন্য বাইকে করে পাহাড়ে উঠব। শিলিগুড়িতে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের ছাদের থেকে আমি জাস্ট জুম করে দেখাচ্ছি, গাছের ঠিক ওপরে দেখুন সাদা রঙের একটা আস্তরণ দেখতে পাচ্ছেন, ওটা কাঞ্চনজঙ্ঘা। আর একটু আমি এই পাশে ঘুরিয়ে দিই, নারকেল গাছের ফাঁক দিয়ে দেখুন, আমি এই যে দুটো নারকেল গাছের ফাঁক দিয়ে দেখুন সাদা রঙের একটা আস্তরণ দেখতে পাচ্ছেন, চূড়া বেরিয়েছে, ওটাও কাঞ্চনজঙ্ঘার চূড়া। হয়তো এরপরে কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে আমি দেখতে পাবো, কিন্তু এই যে পাহাড়ে ওঠার আগেই শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির হোটেলের ছাদের থেকে কাঞ্চনজঙ্ঘাকে আমি দেখে নিলাম, এটার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8:46, আর আমিও রেডি, আমার বন্ধুও রেডি। এবার হর হর মহাদেব বলে, দুর্গা দুর্গা বলে আমরা দুজনে বেরিয়ে পড়ি। চলো তাহলে আমার সেই অসমাপ্ত সোলো ট্রিপের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও আমার সঙ্গে সেই মজাটা নিতে থাকো। লেটস গো, হর হর মহাদেব। আমি ছিলাম দার্জিলিং মোড়ে, শিলিগুড়ি দার্জিলিং মোড়ে। এখান থেকে আমাকে রাইটে ইউটার্ন নিয়ে যেতে হবে সেবকের ওখানে। দার্জিলিং মোড় থেকে লেফট সাইডের দিকে চলে গেলে কার্শিয়াং, দার্জিলিং সবটাই এই দিকে, কিন্তু আমি যেহেতু কালিম্পংয়ের দিকে যাব, তাই সেবক হয়ে আমাকে যেতে হবে। আরে ভাই, যত সামনের দিকে এগোচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তার চূড়াটা যেন আরো বেশি করে আমার চোখের সামনে ভেসে উঠছে। ভাই শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা এই আমি ফার্স্ট টাইম দেখতে পেলাম, তো তাই জন্য আর কি একটু বেশি পরিমাণে উত্তেজিত হয়ে গেছি। ভাই রে, সেই লেভেলের ভিউ, সেই লেভেলের ভিউ। ভাই এমনি সময় এসে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই না, আর এখন দেখো শিলিগুড়ি থেকে এই নিচু এলাকা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ভাই ক্লিয়ার, আমি ক্যামেরাতে দেখাতে পারবো না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ও ভাই সাব, এখান থেকে তো আরো স্পষ্ট, মানে লেফট সাইডে মাথাটা ঘোরালেই শুধু কাঞ্চনজঙ্ঘা আর কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ে ওঠার আগে আমার দুটো জায়গাকে ভীষণ ভালো লাগে। এক, আমার এই সেবক রোডের এখানে এই যে বেঙ্গল সাফারি রোড, ও দারুণ লাগে। চারিপাশটা গাছপালা দিয়ে মোড়া এবং রাস্তাটাকে গাছপালাগুলো ছায়া দিয়ে রেখেছে। যে সিনিক বিউটি, যে বেঙ্গলের সবুজ প্রকৃতির সৌন্দর্য, সেটা এই সেবক রোডে রয়েছে। আর একটা রোড হলো, যখন আমরা রোহিণী টোলের দিকে যাই, রাইট সাইডে যখন আমরা টার্ন নিচ্ছি, যখন পাহাড়ের দেখাটা মিলছে আর কি, ওই যে ওই জায়গাটা ওফ ফাটাফাটি লাগে। সেবকের রেলগেট পড়েছে, গাড়িটাকে আপাতত এটা কি বেরোবে নাকি? তাহলে রেখে দেবো, ওই জন্য জিজ্ঞাসা করছি। সেবক থেকে একটু হালকা ফুলকা ওই পরোটা তরকারি এইসব খেয়ে নিলাম, খেয়ে একটু পেটটাকে শান্তি দিলাম। এবার হচ্ছে হর হর মহাদেব বলে পাহাড়ের পথে এগিয়ে চলি। এখান থেকেই এবার শুরু হবে আমার যুদ্ধ, পাহাড়ের যাত্রাপথ এখান থেকেই শুরু। জ্যাম হয়, প্রচুর জ্যাম হয় এই সেবকের রেলওয়ে ক্রসিংয়ের এখানে, মারাত্মক লেভেলের জ্যাম হয়। একেতে ন্যারো রাস্তা, তার উপরে যদি একবার হচ্ছে ট্রেনের জন্য দাঁড়িয়ে যেতে হয়, ব্যাস সব শেষ। গত বছর আমি হিমালয়ান নিয়ে পাহাড়ে এসেছিলাম, তখন দার্জিলিংয়ের অফবিট, শিটং এইসব ঘুরেছিলাম। আর এবার আমি কালিম্পংয়ের অফবিট ঘুরবো প্রথমবারের জন্য। এই রোডে আমি যাচ্ছি বাইক নিয়ে, এই রোডে আমি এর আগে বাইক নিয়ে যাইনি। যাই হোক, এখন আমি রয়েছি কালীঝরা
কালী টেম্পেলের এখানে, সেবকের কালীঝরা কালী টেম্পেল। মাগো সকলকে ভালো রেখো, সকলকে ভালো রেখো। সত্যি যা হয়েছিল 1 মাস আগে, আমি ওই দিনই এসেছিলাম 5 তারিখ, আবার 1 মাস পরে এলাম, নভেম্বরের 4 তারিখ আজ, অক্টোবরে 5 আর এটা নভেম্বরের 4। পাহাড়ে ঢালু হোক কিংবা খাড়াই, তুমি কোনোটাই ক্যামেরাতে বুঝতে পারবে না। যারা এসেছে তারা ফিল করতে পারবে, আর যারা আসেনি তারা সত্যি বলতে যখন আসবে তখন বুঝতে পারবে। ক্যামেরার মাধ্যমে না ওই খাড়াই রাস্তা, ঢালু রাস্তা কোনোটাই বোঝা সম্ভব নয়। আস্তে আস্তে নিজের পাশ দিয়ে যাওয়াটাই ভালো, তাড়াহুড়ো করে ওভারটেক করার কোনো দরকার নেই। আমি আস্তে আস্তে নিজের সাইড দিয়ে যাব, যত দেরি হয় হোক। আমি এক্সপ্লোর করতে বেরিয়েছি, রেস করতে বেরোইনি, কিংবা আমি কাউকে দেখাতে বেরোইনি যে আমি দেখো আমি অনেক বড় রাইডার, আমি হচ্ছে অনেক জোরে চালাতে পারি, আমি ওভারটেক করতে পারি, এই চুলকানি আমার নেই। এটাই সেই ল্যান্ডস্লাইড জোন, যেখানে আর কি কয়েকদিন আগে বিভৎস ধস নেমেছিল। রাস্তাটা পুরো অর্ধেক হয়ে গেছে। রে ভাই, ভিডিও ভাইরাল হয়েছিল না, অনেক অনেক কাঠের গুঁড়ি সব ভেসে যাচ্ছিল, সেই কাঠের গুঁড়িগুলো আমি সাইডে দেখতে পাচ্ছি, তিস্তার সাইড দিয়ে রয়েছে। আরে পাহাড়ে নাকি সুইমিং পুল, ভাবা যায় কি দরকার ভাই? পাহাড় পাহাড়, ন্যাচারাল বিউটিটা পাহাড়ের যেটা, সেটা ফিল করো। পাহাড়ে এসে নাকি সুইমিং পুল, সমুদ্রের পাড়ে গিয়ে সুইমিং পুল খুঁজছো ঠিক আছে, কিন্তু পাহাড়ে কেন? মানে মানুষের এই চুলকানিগুলোর জন্য না পাহাড় এত রেগে যায়, পাহাড় রুষ্ট হয়। পাহাড় এই জন্যেই তো বারংবার মানুষের ঘর বাড়ি, যাতায়াতের রাস্তা সব কিছু তছনছ করে দেয়, কারণ প্রকৃতির সঙ্গে নো পাঙ্গা, আর প্রকৃতির সঙ্গে না ছাবলামি। আর এই জায়গাটাকে আমি গত 2 বছর ধরে দেখে আসছি, এখানে মানে প্রত্যেকবারে প্রত্যেক সময়ে ধস নামে, এখানে ধস বন্ধ হয় না। রাস্তার কাজ চলছে, এদিকে লেফট সাইডে হচ্ছে পাহাড় কেটে একটু রাস্তাটাকে বাড়িয়েছে, কারণ রাইট সাইডে হচ্ছে তোমার সব রাস্তাটাই তিস্তাতে চলে গেছে। রাস্তায় কাজ চলছে, এই জন্য একটু মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এটা হবেই। আর ধুলো দেখেছো ভাইরে ভাই, কি ধুলো! এই সেই তিস্তা ব্রিজ, যে তিস্তা ব্রিজ বন্ধ ছিল, এবং এই তিস্তা ব্রিজের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। চারিপাশ দিয়ে তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু এখানে কিন্তু অনেক ল্যান্ডস্লাইড হয়ে ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই তিস্তা ব্রিজ এখন ক্রস করছি। হর হর মহাদেব। তিস্তা ব্রিজের এখানে দেখতেই পাচ্ছেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে পাশের যে বাড়িগুলো ছিল সব একদম তোমার এই তিস্তা নদীতে চলে এসেছিল। আমি জুম করে যতটুকু দেখানো ততটুকু দেখাতে পাচ্ছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি। তাই এখন আপাতত ক্লিয়ার ওয়েদার, জল একদম ঠিকঠাক রয়েছে, তিস্তার জল যেমন থাকে সেরকমই রয়েছে, খুব একটা বেশি যে স্রোত তা নেই। ওয়েলকাম টু কালিম্পং। এবার আমি লেফট সাইড নিয়ে নেবো, কালিম্পংয়ের দিকে উঠে যাব। আর সরি, রাইট সাইড নিয়ে নিলাম, সব ভুলভাল হয়ে যাচ্ছে। আর লেফট সাইড দিয়ে গেলে তখন তোমরা ওই গ্যাংটক, সিকিম ওইগুলো যেতে পারবে। এখানে পুলিশ চেকপোস্ট। প্রথমবারের জন্য আমি বাইক নিয়ে কালিম্পংয়ের এই রাস্তায় উঠছি, স্টেট হাইওয়ে 12। আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনও 20-21 কিলোমিটার আমাকে বাইক চালাতে হবে। তো আমি বাইকটা চালিয়ে জাস্ট একটা জায়গায় দাঁড়িয়েছি, জল তেষ্টা পেয়েছে আর কি, জল খেতে। আমি এই বাইকটা সম্বন্ধে একটা কথা বলতে চাই, এই বাইকটাতে যে টর্ক এবং পাওয়ারটা দিয়েছে না, এতটা স্মুথ, এতটা সুন্দর, কি বলবো। আমি হয়তো বাইক বিশেষজ্ঞ নয়, আমি হয়তো বাইকের সম্বন্ধে অতটাও বুঝি না, কিন্তু যতটুকু বুঝলাম সেরা লাগলো, সেরা। এখনও পর্যন্ত যতটুকু আসলাম, এর যে টর্কের পাওয়ারের খেলাটা দেখালো, দারুণ দারুণ, লাভলি। আর কি সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ, শুধু আমি এবং বাইক আর পাহাড়ি রাস্তা, পাহাড়ি সৌন্দর্য, প্রকৃতি। উফ, সুন্দর লাগছে। আরও অনেক গল্প হবে, শুধু গন্তব্যস্থলে পৌঁছাই, তারপরে তো আরও অনেক খেলা দেখাবো। প্রচুর জ্যাম লেগে গেছে, ওই পাশে আর্মিদের একটা ট্রাক ফেসে গেছে, আর এ পাশে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। 2টো ট্রাক আছে আর্মিদের, আর কটা আছে জানি না পেছনে। ভাই ফুল ফেসে গেছি এখানে। যাই হোক, ক্লিয়ার হোক, তারপরে আস্তে আস্তে যাব।
অনেকটা সময় চলে গেল, প্রায় আধা ঘন্টা ধরে কালিম্পংয়ের সিটির মধ্যে রয়েছি, মানে বাজারটার এখানে আর কি। উফ, যা জ্যাম ছিল ওখানে অতটা জ্যাম না থাকলে না আমি এতক্ষণে মনে হয় আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতাম। ওয়েলকাম টু আলাগড়। এখান থেকে দুটো রাস্তা চলে গেছে। রাইট সাইডের দিকে আলাগড়, পেডং, ঋষিখোলা, ঋষভ, লাভা, আর লেফট সাইডে রামধুরা, বার্মিক, মনসুং, তোমার রংপো। তো চলো লেফট সাইডে চলে যাই। রামধুরা 2 কিলোমিটার, বার্মিক 4 কিলোমিটার। তো আমার তো আজকে ডেস্টিনেশন বার্মিক, যেটা রামধুরাকে ক্রস করে ওপরে উঠতে হবে। এটা আর্মি জোন মনে হয়, মাইশোর মারাউডার্স আর্মি জোন। বাহ, কি সুন্দর ভেতরটা, দারুণ। পৌঁছে গেছি বার্মিকে। এবার হোমস্টেটা কোনটা সেটা শুধু দেখতে হবে। দেখাচ্ছে আর 150 মিটার, মানে 150 মিটার যেতে হবে। চলো আস্তে আস্তে যাই, তাহলে হোমস্টেকে পেরিয়ে চলে গেলে তখন আবার ব্যাক করতে গেলে অসুবিধা হবে। ওফ, দারুণ তো। এখানে কত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে মোড়া জায়গা। এই জায়গাটায় দেখাচ্ছে এখানে 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 কোথায় নিচে নামতে হবে মনে হয়, জিজ্ঞাসা করি। এটাই মনে হয়, হ্যাঁ এটাই তো। সায়ন হোমস্টে ইধার এ হ্যাঁ না? এ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। চলো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে, সায়ন হোমস্টে। কালিম্পংয়ের অফবিট বার্মিক। আর এই বার্মিকে এসে আমি যে হোমস্টেতে উঠেছি তার নাম হলো সায়ন্স হোমস্টে। এই হোমস্টে থেকে কেমন কি ভিউ রয়েছে এবং আশেপাশে কি ঘোরাঘুরির জায়গা রয়েছে সবটাই তো দেখাবো এবং বলবো। তার আগে চলো রুমগুলো দেখিয়ে দিই এবং ব্যালকনি থেকে কি ভিউ রয়েছে সেটা একটু দেখাই। এই হলো ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এরকম দুর্দান্ত ভিউ। আর আসার সময় দেখিয়েছিলাম না কাঞ্চনজঙ্ঘা, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, মানে ব্যালকনিতে বসেই কাঞ্চনজঙ্ঘার ফিল নেওয়া যাবে। চলো তোমাদেরকে রুমের ভেতরটা দেখিয়ে দিই। ব্যালকনিটা দেখতে পাচ্ছ কার্পেট দিয়ে মোড়া, এবং এই যে রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা বেড, এখানে একটা বেড, ওখানে একটা সোফা মতো রয়েছে, ওখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে। আর এই বেডগুলো কিন্তু ডবল বেড, মানে 4 জন কিন্তু আরামসে থাকতে পারবে। আর ক্লিয়ার, রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা এই যে রয়েছে, ছোট্ট করে একটা ওয়াশরুম। এখানে কোমোড সিস্টেম, গিজার তো থাকবেই পাহাড়ে। এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানেও একটা ছোট্ট করে আয়না রয়েছে, এই যে আমাকে দেখা যাচ্ছে। এখানে চার্জিংয়ের পোর্ট আছে। বেশ কিন্তু সুন্দর সাজানো গোছানো, পরিপূরক পরিচ্ছন্ন রুম। ভাই সত্যি বলছি, ফাটাফাটি জায়গা, একটুও বাড়িয়ে বলছি না। দারুণ জায়গা, দারুণ। রুম তো পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু রুমের বাইরে বেরিয়ে এই ব্যালকনি থেকে কি লেভেলের ভিউ। এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে আর কিছু চাওয়া লাগে? কিচ্ছু চাওয়া লাগে না। যাই হোক, এবার একটু ফ্রেশ হতে হবে। একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে আশেপাশটা ঘুরে দেখাবো। এবং এখান থেকে ইচ্ছেগাঁও যাওয়া যায়, সেটা ওই 1.5 থেকে 2 কিলোমিটার, সেখানেও যাব এবং সেটাও দেখাবো। এখানে একটা দেখতে পাচ্ছি মর্নিং কিট দিয়েছে। এর ভেতরে কি কি আছে দেখি। মর্নিং কিটের ভেতরে সকালের জিনিসপত্রই থাকে, যেমন তোমার এখানে ব্রাশ দিয়েছে, এখানে কলগেট আছে, এখানে একটা সোপ আছে, এখানে শ্যাম্পু আছে, এখানে চিরুনি আছে। দারুণ ব্যাপার ভাই, চিরুনিটা আমার কাজে লেগে যাবে। 1 hour later. স্নান করলাম, দারুণ ফ্রেশ লাগছে। এবার আমি হোমস্টের ঠিক নিচে এসেছি, মানে হোমস্টের নিচে মানে কি, হোমস্টের ওপরে আমি ছিলাম, যেখানে আর কি ব্যালকনি ট্যালকনি রয়েছে, ওপরে থাকার জায়গা, এবং নিচে ডাইনিংটা রয়েছে। আমি নিচে ডাইনিংটা দেখিয়ে দিই। ওয়াও, এখানে তো একটা টেবিল, দুটো টেবিল, তিনটে টেবিল রয়েছে। এছাড়াও সেই বেতের মোড়া, সেই মোড়াও রয়েছে। এখানে মনে হয় দাদা থাকে, তাই তো দাদা? আচ্ছা, দাদা এখানে থাকে, দাদার জায়গা। ঢুকে গেলাম। আর এখানে রান্নার জায়গা। তুমি কি রান্না করো? তুমি রান্না করো? গেস্ট সব তোমার হাতে রান্না খায়? তুমি ম্যানেজার, তুমি রাঁধুনি, তুমি সব? আচ্ছা, পিঙ্কুদা জিন্দাবাদ। দুপুরের লাঞ্চ রেডি। এখানে গরমা গরম সাদা ভাত, পাঁপড় ভাজা দিয়ে সাজানো, এখানে ডাল, এখানে একটা এখানে সেই পেঁপে টাইপের যেটা না, কোয়াশের একটা তরকারি, এখানে স্যালাড, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে একটা শাক, এখানে ডিম। সব করেছে আমাদের পিঙ্কুদা। সেই লেভেলে খিদে পেয়েছে, মানে কথা বলার সময় পাচ্ছি না। ও আরেকটা বিষয় এখানে আমাকে বলে দিল, এখানে কিন্তু এনাদের প্যাকেজে তোমার ডিম থাকে না, দুপুরে মাছ থাকে। এবার যদি কেউ ডিম খাবে বলে তাহলে ডিম করে দেয়, তাছাড়া কিন্তু প্যাকেজে মাছ থাকে। কী শাক? রাই শাক। আচ্ছা, পাহাড়ের একটা আইটেম রাই শাক। আজকে প্রথম করেছে বললো পিঙ্কুদা। এই যে
আর প্রথম উদ্বোধনটা আমিই করছি। পাহাড়ের স্পেশাল রাই শাক খেয়ে দেখি। টেস্টি আছে, রান্নাটাও দুর্দান্ত। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে একটু হালকা রেস্ট নিয়ে সাইট সিনে বেরোবো। আমি আর পিঙ্কুদা দুজন মিলে সাইট সিন করবো আর তোমাদেরকে দেখাবো। আপাতত খাওয়াটা শেষ করি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1463 মিটার মানে 4800 ফিট উচ্চতায় রয়েছে কালিম্পংয়ের এই সুন্দর ছোট্ট গ্রাম বার্মিক, যেখান থেকে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘাকে ছোঁয়া যায়। বার্মিক গ্রামটি কালিম্পংয়ের রামধুরা অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট্ট একটি অফবিট। আমি বার্মিকে এসে আস্থা নিয়েছি সায়েন্স হোমস্টেতে। এই হোমস্টে ব্যালকনি থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়। ঘড়ি কাটায় বিকেল 3:06 আর আমি আর পিঙ্কুদা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এখন দেখব মহাদেব ধাম। সবই হচ্ছে পায়ে হেঁটে দেখা যাবে, তো আমার যেহেতু বাইক রয়েছে তো একটু দেখেই আসি বাইক নিয়ে। এখানে ও আচ্ছা, মহাদেব ধামকে ছেড়ে কোথায় আর যাবো, সবই মহাদেবের ভক্ত আমরা। আরে মহাদেব, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই বাবা মহাদেবের দর্শন নিতে গেলে একটু তো কষ্ট করে উঠতে হবে। সব কিছুকেই যদি আমরা সহজেই পেয়ে যাই তাহলে সেটার মর্ম কেউ দিতে জানে না। তো সেখানে দাঁড়িয়ে যদি একটু কষ্ট করে উঠতে পারি তাহলে বাবা মহাদেবের দর্শন পাবো। এর থেকে বড় কিছু হতে পারে? এক্ষুনি জাস্ট খেয়েছি তো, এই জন্য হাঁপিয়ে যাচ্ছি। গণেশজিরও মন্দির রয়েছে, গণপতি নমঃ নমঃ। এখানে গণেশজির একটা মূর্তি আছে, দেখতে পাচ্ছেন। তুলসী মঞ্চ রয়েছে। পাহাড়ে আমি তুলসী মঞ্চ খুব একটা দেখতে পাই না, কিন্তু এই তুলসীটা কি তুলসী আমি জানি না। তুলসী পাতাটা কিন্তু অন্যরকম, বেশ বড় বড় লম্বাটে পাতা। এই দেখতেই পাচ্ছেন, এই দেখুন। হোমের জন্য একটা জায়গা করা রয়েছে। বনবিবি ঠাকুরের একটা মন্দির করা রয়েছে এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছি পঞ্চমুখী সাপ, তারপর হচ্ছে শিবলিঙ্গ, সব কিছুই রয়েছে এখানে। আমাদের নন্দী এবং শিবজির মন্দিরটা বন্ধ, গেটে তালা, তার মানে বন্ধ। উঁচু করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, আমি একটা ফাঁক ফোকর পেয়েছি, সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুই মন্দিরের ভেতরটা আর কি, কারণ মন্দিরটা বন্ধ। তাই আমি এইভাবে একটু চুরি করে বলতে গেলেই চলে, ওই ফাঁক ফোকর থেকে, দরজার ফাঁক থেকে দেখানোর চেষ্টা করলাম। বাবা মহাদেবের ধাম দেখা কমপ্লিট। ভেতরটা দেখতে পেলাম না, ভেতরটা বন্ধ আছে, আর ভেতরে ক্যামেরাও অ্যালাউ নেই যতটুকু শুনলাম। তাও আমি লুকিয়ে ছড়িয়ে সাইড দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপরের ডেস্টিনেশন হচ্ছে দেরাগাঁও। দেরাগাঁওয়ের পথে আমরা দুজন, আমি আর পিঙ্কুদা। আর এই দিক থেকে সোজা গেলে যতটুকু আমি শুনলাম যে হচ্ছে গ্যাংটকে যাওয়া যাবে, সোজা গেলেই গ্যাংটক। পুরোটাই দেরাগাঁও, আর দেরাগাঁওয়ের মধ্যে একটা সুপার ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টটাই আমি আর কি দেখতে যাব। তার জন্য আমাকে একটু অফরোডিং করতে হবে। এই জায়গা থেকে আমাকে রাইট সাইডে উঠতে হবে, অফরোড আছে। চলো, জয় বজরংবলী, হর হর মহাদেব। হেঁটে যাব? কত দূর? সামনে। আরে তুমি এক কাজ করো, তুমি নেমে যাও, আমি হচ্ছে যাই, দেখি, চেষ্টা করি, দেখি অফরোডিংটা উঠতে পারি কিনা। ঠিক আছে, পিঙ্কুদাকে নামিয়ে দিলাম, এর আমি একটু চেষ্টা করি এই ভাঙাচুরো অফরোডিংয়ে যাওয়ার জন্য। পেরে তো যাবই, হর হর মহাদেব। ওরে বাপরে বাপ, মারাত্মক অফরোডিং রাস্তা, মারাত্মক রাস্তা, ডেঞ্জারাস অফরোডিং, তাও আবার উঁচুর দিকে উঠতে হচ্ছে। কোনটা ভিউ পয়েন্ট, কোনটা বুঝতে পারছি না। আমি আপাতত গাড়িটাকে তাহলে একটু উঁচু, ওরে ভাই রে ভাই,
এখানে রাখি আপাতত। কিভাবে যে আমি উঠলাম ওই নিচের থেকে এই পর্যন্ত সেটা আমিই জানি। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে ফুল হচ্ছে অফরোডিং, এরকম রাস্তা পুরোটাই এরকম। কতটা কি গোপ্রোতে বুঝতে পেরেছো আমি জানি না, এরকম ওপরের দিকে উঠছে। আর এই বাইকের ভাই পাওয়ার আর টর্কের জন্য আমি উঠে গেলাম। আর এই যে পাতি হচ্ছে আমার ক্রক্সের জুতো, এই জুতো দিয়ে। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে এসেছি দেরাগাঁওয়ের ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে চারিপাশের যে নাজারা, যে সৌন্দর্য, যে প্রকৃতি সবটাই দেখা যাবে। এখান থেকে ড্রোনটা তুললে না আরও ভালো ভিউ আসতো, তো ড্রোন তো আমি আনিনি। ওরাও আমাদের সঙ্গে চলে এসেছে, লালু, ভুলু, ব্রাউনি। এই যে ভিউ পয়েন্ট, এবং এখানে বসার জন্য চেয়ার রয়েছে, কাঠের চেয়ার, এবং এখানে টিনের বাক্সে ডাস্টবিন করে দিয়েছে। এবং এখান থেকে তিস্তাও দেখা যাচ্ছে নিচের। আর কাঞ্চনজঙ্ঘার পিকটা ঠিক এরকম, সকালে আরও ভালো দেখা যাবে, এখন সাদা মেঘে ঢাকা পড়ে গেছে, ওই দূরে একটু দেখা যাচ্ছে। এখান থেকে মনসুং, জলসা বাংলা সবই যাওয়া যায়। জলসা বাংলাটা বলছে এখন বন্ধ হয়ে গেছে, তাই গিয়ে লাভ নেই। তো ওটা কখন খোলে? 10টা থেকে 3টে। আচ্ছা, সকাল 10টা থেকে 3টে পর্যন্ত খোলে। আর জলসা বাংলায় কী হয়? টি কুটির। আচ্ছা, টি কুটির আছে। যাই হোক, আমি তো দেখতে পেলাম না। তোমরা কিংবা আপনারা এখানে আসলে অবশ্যই সায়ন হোমস্টেতে 2-3 দিন কাটিও, তাহলে হচ্ছে তোমরা এই আশেপাশের যে ভিউগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে। আমার হাতে সময় নেই, তাই জন্য আমি ওগুলো দেখতে যেতে পাচ্ছি না। যেহেতু অফরোডিং, তাই শ্যু পরে যাওয়াটাই ভালো হবে, তাই জন্যে শ্যুটা পরে নেই অন্তত পক্ষে। কারণ এই পাতি ক্রক্স পরে অফরোডিংয়ে যাওয়াটা চাপের, গ্রিপ পাবো না ভালো। এমনি নর্মাল পরে নিচ্ছি, মজা আর পরলাম না, শ্যুটা পরে নিলাম, ব্যাস। এবার হচ্ছে ইচ্ছেকাওটা দেখে আসি, চলো লেটস গো। চলো, মনে প্রাণে সাহস নিয়ে অফরোডিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব, জয় মা তারা, দুর্গা দুর্গা। ওরে ভাই রে ভাই, কি রাস্তা এটা, মারাত্মক অফরোডিং। সব কিছুকে ট্রাই করতে হবে, এক্সপিরিয়েন্স না হলে হবে। সামনে একটা R15 নিয়ে উঠে যাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? সব কিছুরও এক্সপিরিয়েন্সের ওপরে ম্যাটার করে। ভাবছি উঠে তো যাচ্ছি, নামার সময় কি করব? চাকাটা ভালো দিয়েছে, অ্যাপোলোর চাকা। বাইরে হাঁপিয়ে গেলাম। ওরে বাইরে, উফ কি রাস্তা। আমি যদি একটু দাঁড়িয়ে দেখাই যে রাস্তাটা, শুধু দেখো, এই যে এরকম রাস্তা, তাও আবার খাড়াই উঠছে। এই যে নিচে দেখতে পাচ্ছ, নিচে দেখো পুরোটাই নিচে ঢালু, তাহলে কতটা চড়াই রাস্তায় উঠছি। ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যায় না ক্যামেরায়। হ্যাঁ, এইটাই মনে হয় ভিউ পয়েন্ট, এখান থেকেই পুরোটা দেখা যাবে। ও ভাই সেরা। এখান থেকে আর যাবো না, এখানে গাড়িটা রাখি, অনেক গাড়ি বলছি, বাইকটা রাখি। আমি বাইককে গাড়ি বলে ফেলি আর কি, এটাই আমার কাছে গাড়ি, এটাই আমার কাছে বাইক। ইচ্ছেগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, সেই ভিউটা আমি দেখাচ্ছি, জুম করে দেখুন, আরও ভালোভাবে দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে, দুর্দান্ত ফাটাফাটি ভিউ। এখান থেকে একদম পুরো নিচের যে ভিউটা সেটা দেখা যাচ্ছে। শুধুমাত্র সূর্যি মামার জন্য আর কি বিষয়টা আর কি কেঁচে গেছে। তাছাড়া এই যে ভিলেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইচ্ছেগাঁও। হয়তো কষ্ট হয়েছে ওপরে উঠতে, কিন্তু উঠে ভাই যে ভিউটা পাচ্ছি, সেই ভিউটা সেরা। তোমরা বার্মিকে আসলে অবশ্যই ওখান থেকে ওই 1.5 কিলোমিটার, যাই হোক, একজন মা তার বাচ্চাকে ডাকছে, তাই আর কি, যেটা হয় আর কি, মায়েরা বাচ্চাকে ডাকলে যেমন হয়, তাই চিল্লিয়েছে। তো এখানে যদি তোমরা ওই 1.5 কিলোমিটার মতো পায়ে হেঁটে কিংবা বাইক নিয়ে আসো, তাহলে কিন্তু বেশ মজা পেয়ে যাবে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। কালুয়া, কালুয়া সালা দেখছেই না। আরে এটা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তুই কালো রঙের কুকুর মানে তোকে কালু বলে ডাকবো? এমা, কালু বলে ডাকলাম, পালিয়ে গেল। গাড়িতে মুতে দেবে নাকি? দেখি কি করে। গাড়িতে যদি মুতিস, তোরটা কেটে দেবো পুরো। বাইকটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, শুধু ভিউটা দেখছো, মানে বাইকটা নিয়ে যদি এরকম একটা ফ্রেম, ওফ দারুণ লাগবে, দারুণ। তুই আবার এসেছিস, আমাকে কি যেতে দিবি না? মানে আমি ইচ্ছেগাঁওর এখান থেকে চলে যাব, এখানে আমার ভিউ দেখা হয়ে গেছে, আমাকে যেতেই দেবে না। আমার সঙ্গে সঙ্গে আসছে, আবার কোথায় চলে যাচ্ছিস? আয়
ও ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরা অন করলেই আমার দিকে পেছন করে দিচ্ছে, পেছন করে কিছু করে দেখি তো ঠিক নেই, পালিয়ে যাই। পেছনে ব্রেকটাকে পুশ করছি আর ছাড়ছি, আর ইঞ্জিন ব্রেক 1 নম্বর গিয়ার করেই নিচের দিকে নামছি। বাবারে বাবা, কি জঘন্য রাস্তা, একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি, বেশি উঁচু হওয়া যাবে না ভাই, এখানে বেশি কেরামতি দেখাতে গেলে নিজেরই বিপদ। আশা করছি ঠিকঠাকভাবে নেমে যাব। এই যে দেখো রাস্তা দেখতে পাচ্ছ, কি জঘন্য রাস্তা, স্টিপ পুরো, এখান থেকে নিচু। বাবারে বাবা, আমার লাইফের সবথেকে খতরনাক রাস্তায় আমি এখন বাইক চালাচ্ছি। এখনও পর্যন্ত আমি এরকম খতরনাক রাস্তায় বাইক চালাইনি। ও ভাই সাব, কালারটা দেখো কাঞ্চনজঙ্ঘার, সন্ধে নামার আগে পড়ন্ত রোদের রশ্মি গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘাতে, কি সুন্দর লাগছে, ফাটাফাটি একদম ক্লিয়ার। এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা যে আমি কালিম্পং থেকে দেখতে পাবো এটা আমি আশা করিনি। আমি এরকম দৃশ্য দেখেছিলাম সান্দাকফু থেকে। কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ, সুপার সুপার। সূর্যি মামা যে অস্ত যাচ্ছে, সেই অস্ত যাওয়ার যে আভা, সেই কিরণ, সেই রশ্মি দিয়ে স্লিপিং বুদ্ধাকে সাজিয়ে তুলেছে। এই যে আমি ভিউটা দেখালাম, এটা কোটি টাকা দিয়েও কেনা যাবে না এই ভিউ। ওফ ভাই রে ভাই, এত সুন্দর ভিউটা দেখার পরেও যদি তোমাদের লাইক করতে মন না চায়, শেয়ার করতে মন না চায়, আমাকে সাপোর্ট করতে মন না চায়, তাহলে আমার কিচ্ছু বলার নেই। আপনাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছা, যা পারে করো, যা পারে করুন। কারণ এই ভিউ ভাই কি লাগছে, স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ, ফুল রেঞ্জ। এদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে, মেঘের কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে। আমার জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে, চিকেন পকোড়া। আমি বললাম যে চিকেন পকোড়া খাবো। প্রথমে বলেছিল যে চিকেন মোমো করে দেবে, কিন্তু আমি বললাম যে না, চিকেন পকোড়া খাবো। সায়ন হোমস্টেতে 2 ধরনের প্যাকেজ রয়েছে, একটা 1200 টাকার আর একটা 1500 টাকার। 1200 টাকার যে প্যাকেজটা রয়েছে সেখানে তোমরা 4 বেলা খাওয়া তো পাবেই, দুপুরবেলায় মাছ পাবে এবং রাতের বেলা চিকেন পাবে। আর যেটা 1500 টাকার প্যাকেজ রয়েছে সেখানে দুপুরবেলায় খাসির মাংস পাবে এবং রাতের বেলায় চিকেন পাবে। এখানে যে দাদাটা রয়েছে, পিঙ্কুদা, যে আর কি দেখভাল করে, তার হাতে জাদু আছে, দারুণ রান্না। দিনের বেলাতে পাহাড়ের অন্যরকম রূপ দেখা যায় এবং রাতের বেলাতেও আর একটা রূপ দেখা যায়, সেটা এখন দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে জোনাকি পোকারা বাসা বেঁধে রয়েছে, কি সুন্দর লাগছে। চারিপাশটা আলোয় আলোকিত, কারণ পাহাড়ের বাড়িগুলোতে, হোমস্টেগুলোতে আলো জ্বলে উঠেছে, আর দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের বুকে জোনাকি পোকারা বাসা বেঁধে রয়েছে। ঘড়ির কাঁটায় এখন ভোর 5টা বেজে 38 মিনিট। আজ 5ই নভেম্বর, বুধবার, এবং আমি ক্যামেরাটা জাস্ট এই দিকে একটু ঘোরালাম, একটু জুম করলাম, দেখুন একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ফুল ক্লিয়ার ওয়েদার। আমি এখন রয়েছি কালিম্পংয়ের বার্মিকের সায়ন্স হোমস্টে। সেই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি এবং ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউর মজা নিচ্ছি, কি সুন্দর লাগছে, পুরো ক্লিয়ার। জানালার পর্দাটা জাস্ট আমি সরাচ্ছি এবং আপনাদের চোখটা একটু দূরে দিন, দেখুন কি দেখতে পাচ্ছেন, রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। শান্তি। গরমা গরম দার্জিলিং চায়ে চুমুক দিচ্ছি আর কাঞ্চনজঙ্ঘার ফিল নিচ্ছি। এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার, তবে সাদা মেঘগুলো আস্তে আস্তে ঢেকে দিচ্ছে। এখন সকাল 8:10। কী হবে পিঙ্কুদা? রুটি, পরোটা? আচ্ছা পরোটা হবে, আর এখানে মনে হয় তরকারি আছে, ছোলার তরকারি, ছোলার ডাল। আচ্ছা আচ্ছা, ছোলার ডাল, আর এখানে হচ্ছে পরোটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তৈরি করো। আর এটা কি ডেলি থাকে নাকি চেঞ্জ হয়? চেঞ্জ হয়, একদিন মানে ধরো কাবলি ছোলা, লুচি, আর কেউ যদি ম্যাগি ট্যাগি খেতে চায়, ম্যাগি খেলে ম্যাগি। আচ্ছা আচ্ছা। ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। কালিম্পংয়ের বার্মিকের সায়ন্স হোমস্টের যোগাযোগের নম্বর আমি এখানে দিয়ে দিলাম, এছাড়াও ডিসক্রিপশন বক্স আছে, ভিডিওতেও আমি অনেক জায়গায় বলেছি। তো যোগাযোগ করে চলে আসুন, এখান থেকে ফুল ভিউর মজা নিন এবং সায়ন্স হোমস্টের বাঙালি খাবার স্বাদ গ্রহণ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আপাতত আজকের জন্য টাটা।